আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, যে যেখান থেকে আমার আজকের এই ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাড়িতে নিরাপদে আছো এবং পড়ালেখাও কন্টিনিউ করে যাচ্ছ। আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান বই থেকে আলোচনা করব। আজ আমি আলোচনা করব রেওয়া মিল, যেটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। যারা দশম শ্রেণীতে আছো, ইতিমধ্যে তারা এই অধ্যায়ের অঙ্কগুলো করেছো এবং এই অধ্যায়ের সাথে তোমাদের পরিচিতি হয়েছে। যারা নবম শ্রেণীতে, তারা হয়তো নতুন। তো আশা করি তোমরা যদি আমার এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনো, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা সহজে করতে পারবে। এটি সহজ একটি অধ্যায় এবং যদি তুমি এটি বুঝতে পারো, পরবর্তীতে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে তুমি আনন্দ পাবে। প্রথমে আসো রেওয়া মিল। রেওয়া মিল, যার অপর নাম হচ্ছে সমতাপত্র, অর্থাৎ হিসাবের উভয় দিক, ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সের জেরগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা নির্ণয় করাই হচ্ছে রেওয়া মিলের কাজ। আমরা জানি, একটি লেনদেন সম্পন্ন হওয়ার পর প্রথমে জাবেদায় লিপিবদ্ধ করা হয়, তারপর খতিয়ানে স্থানান্তর করা হয়, তারপরে চূড়ান্ত হিসাব বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার মাধ্যমে কারবারের প্রকৃত অবস্থা নির্ণয় করা হয়। তো চূড়ান্ত হিসাব বা আর্থিক অবস্থা নির্ণয় করার আগেই যে হিসাবের অন্যান্য কাজগুলো করা হয়, সেগুলোতে কোনো ভুল হয়েছে কিনা তা নির্ণয় করার জন্য মূলত রেওয়া মিলটা তৈরি করা হয়। এটি করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই বা এটি হিসাবের কোনো বইও নয়। রেওয়া মিল তৈরি করার কিছু উদ্দেশ্য রয়েছে। সেটা হচ্ছে যে গাণিতিক নির্ভুলতা যাচাই করা, চূড়ান্ত হিসাব বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতিতে সহায়তা করা, সময় এবং অর্থের অপচয় রোধ করা, হিসাবের সার্বিক গতি প্রকৃতি জানা ইত্যাদির জন্য মূলত রেওয়া মিলটা তৈরি করা হয়। আসলে রেওয়া মিল তৈরি করার মাধ্যমে আমরা অশুদ্ধ যদি থাকে তাহলে সেটাকে শুদ্ধ করব, বা যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আমরা সেই ভুলগুলোকে শনাক্ত করতে পারব। কি কি ভুলগুলো রেওয়া মিলে ধরা যায়? জাবেদা হতে খতিয়ান লিপিবদ্ধকরণে যদি কোনো ভুল হয়, সেই ভুল রেওয়া মিল প্রস্তুতির সময় ধরা পড়বে। খতিয়ানের ব্যালেন্সগুলো রেওয়া মিলে ঠিকভাবে পোস্টিং না দেওয়া হলে সেই ভুলও ধরা পড়বে। দুই তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট দিক এবং ক্রেডিট দিক ঠিক আছে কিনা সেটিও রেওয়া মিল প্রস্তুতিতে সময় ধরা পড়বে। এছাড়াও খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে ঠিকভাবে রেওয়া মিলে পোস্টিং দেওয়া হয়েছে কিনা সেই ভুলগুলো ধরা পড়বে। আরও অনেকগুলো ভুল আমরা রেওয়া মিল প্রস্তুতের মাধ্যমে ধরতে পারব। তারপরেও কিছু কিছু ভুল থাকে যেগুলো রেওয়া মিলে সাধারণত ধরা পড়ে না। এই জাতীয় ভুলগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে করণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল। করণিক ভুলটা সাধারণত হিসাব রক্ষকের অসাবধানতার কারণে হয়ে থাকে। সেই করণিক ভুলগুলো কি? বাদ পড়ার ভুল। একটি লেনদেন সম্পন্ন হওয়ার পর জাবেদায় পোস্টিং যদি না দেওয়া হয়, সেই ভুলটাও রেওয়া মিলে ধরা পড়বে না। এরপরে হচ্ছে জাবেদায় লেখার ভুল। টাকার অঙ্ক লেখার সময় যদি কোনো লেনদেনে 4000 টাকার স্থলে যদি 400 টাকা লেখা হয়, এ জাতীয় ভুলগুলো কিন্তু রেওয়া মিলে ধরা পড়বে না।
এরপরে বেদাখিলার ভুল, যেটা হচ্ছে একটি হিসাবের পরিবর্তে যদি আরেকটি হিসাবে লিপিবদ্ধ করা হয়, এ জাতীয় ভুলগুলো মিলে ধরা পড়বে না। যেমন করিমের কাছ থেকে নগদে 5,000 টাকা পাওয়া গেল, তো নগদান হিসাবকে 5,000 টাকায় ডেবিট করা হয়েছে, কিন্তু এখানে করিমের জায়গায় যদি অন্য আরেকজনের নামে যদি ক্রেডিট করা হয়, তাহলে এই জাতীয় ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না। এরপরে হচ্ছে পরিপূরক ভুল। একটি ভুল বা এক বা একাধিক ভুল যখন আরেকটা এক বা একাধিক ভুলের মাধ্যমে যদি সমাধা হয়ে যায়, সেই ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না। আরেকটা হচ্ছে নীতিগত ভুল। নীতিগত ভুলটা হচ্ছে এমন, আমরা জানি যে হিসাব বিজ্ঞানের একটা ল মেনটেন করে হিসাব বিজ্ঞানের বিভিন্ন দাফের বা বইগুলো সংরক্ষণ করতে হয়। তো নীতিগত ভুলটা হচ্ছে এমন, যেখানে মুনাফা জাতীয় আয় ব্যয়কে মূলধন জাতীয় আয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা। আবার এরাও মিলে সাধারণত সম্ভাব্য দায়গুলো আসে না, কিন্তু যদি সম্ভাব্য দায়গুলো দেওয়া হয়, তাহলে সেটাও নীতিগত ভুল। এই জাতীয় ভুলগুলো রেওয়া মিলে সাধারণত ধরা পড়ে না। এবার আসো আমরা রেওয়া মিল প্রস্তুত করব। রেওয়া মিল প্রস্তুত। আমরা জানি যে রেওয়া মিল তৈরি করার বাধ্যবাধকতা নেই, যার কারণে এটির ধরা বাঁধা কোনো চকও নেই। তারপরেও যে চকটি এ পর্যন্ত ব্যবহার হয়ে আসছে সর্বাধিক, সে চকটি হচ্ছে প্রথমে ক্রমিক নং, তারপরে হিসাব শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমেই হিসাবের ক্রমিক নাম্বার লিখতে হবে, তারপর সংশ্লিষ্ট হিসাবের শিরোনামটি লিখতে হবে, তারপর খতিয়ানের কোন পৃষ্ঠা থেকে এটি স্থানান্তরিত হয়েছে সে খতিয়ান পৃষ্ঠা লিখতে হবে, ডেবিট দিকে ডেবিট টাকার পরিমাণ এবং ক্রেডিট দিকে ক্রেডিট টাকার পরিমাণ লিখতে হবে। এবার আসো আমরা ডেবিট দিকে কোন কোন হিসাবগুলো দিব এবং কোন কোন হিসাবগুলো আমরা ক্রেডিট দিকে দেব। যাবতীয় সম্পদগুলো, যাবতীয় সম্পদ বা সম্পত্তিগুলো, যাবতীয় সম্পদ বা সম্পত্তিগুলো রেওয়া মিলের ডেবিট দিকে আসবে। সম্পদ বলতে আমরা সাধারণত কি বুঝি? যেটা মালিক নিজেই থাকে সেটাই হচ্ছে সম্পদ। যেমন দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি হচ্ছে সম্পদ। এগুলো রেওয়া মিলে ডেবিট দিকে আসে। এরপরে আসে যাবতীয় ব্যয়। ব্যয় বলতে আমরা কি বুঝি? খরচ, অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য যেটা প্রতিষ্ঠান থেকে চলে যায় সেটাই হচ্ছে ব্যয়। এই ব্যয়গুলোর মধ্যে রয়েছে যেমন মজুরি, বেতন, বিজ্ঞাপন, ভাড়া ইত্যাদি। এগুলো রেওয়া মিলে ডেবিট দিকে আসে। খরচের অগ্রিম, অর্থাৎ ব্যয় অগ্রিম। সাধারণত কোনো খরচ যদি অগ্রিম করা হয় সেটাও রেওয়া মিলের ডেবিট দিকে আসবে। যেমন অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম মজুরি ইত্যাদি। এরপরে আসো
যাবতীয় ব্যয়, খরচের অগ্রিম, তারপরে আয় বকেয়া। যদি আয়ের বকেয়া থাকে সেটাও রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। আয়ের বকেয়া যেমন বিনিয়োগের অনাদায় সুদ, বিনিয়োগের অনাদায় সুদ এটি। এরপরে আসো রেওয়া মিলের ক্রেডিট দিকে যে যে দফাগুলো যাবে সেটা হচ্ছে যাবতীয় দায়, যাবতীয় দায়গুলো রেওয়া মিলের ক্রেডিট দিকে যাবে, যেমন পাওনাদার, ব্যাংক ঋণ, ব্যাংক জমা অতিরিক্ত ইত্যাদি। তারপরে যাবতীয় আয়, যাবতীয় আয়গুলো রেওয়া মিলের ক্রেডিট দিকে যায়। তারপরে হচ্ছে আয় অগ্রিম, আয় অগ্রিম কোনো আয় যদি অগ্রিম হয়ে যায় সেটাও রেওয়া মিলের ক্রেডিট দিকে যাবে। এরপরে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বে মূলধন এটি রেওয়া মিলের ক্রেডিট দিকে যাবে, অর্থাৎ মালিকানা সত্ত্বকে বৃদ্ধিকারী উপাদান সেটি যাবে রেওয়া মিলের ক্রেডিট দিকে, এবং মালিকানা সত্ত্বকে হ্রাস করে, যেমন উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে, উত্তোলন যাবে রেওয়া মিলের ডেবিট দিকে। এরপরে সকল প্রকার সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি রেওয়া মিলের ক্রেডিট দিকে যাবে। তবে এর মধ্যে শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট দিকে যাবে, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট দিকে যাবে। কারণ হচ্ছে যে এটি পাওনাদার দায়কে হ্রাস করে, অর্থাৎ পাওনাদারের দায় পরিশোধের জন্য যে সঞ্চিতিটা তৈরি করা হয় এটি সাধারণত ব্যয়, অনেকটা ব্যয়ের মতোই, এই জন্য এটি রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। মূলত এগুলোই হচ্ছে রেওয়া মিলের ডেবিট দিক এবং ক্রেডিট দিকে যে যে বিষয়, যে যে আইটেমগুলো যাবে এটি আমি তোমাদের সাথে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসো রেওয়া মিলে যায় না এরকম বিষয়গুলো আমরা এখন আলোচনা করব, যে যে বিষয়গুলো রেওয়া মিলে যায় না। প্রথমে আসো সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য সাধারণত রেওয়া মিলে আসে না, কারণ সমাপনী মজুত পণ্য বা এটার আরেকটা নাম হচ্ছে অবিকৃত পণ্য, অবিকৃত পণ্য। অবিকৃত পণ্য বা সমাপনী মজুত পণ্য হচ্ছে বছরের শেষে যেটা অবিকৃত অবস্থায় থেকে যায় সেই পণ্যটাকে বোঝায়। সমাপনী মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়ের অংশবিশেষ, অর্থাৎ বছরের শুরুতে যে পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হয় এবং পরবর্তীতে ক্রয়ের মাধ্যমে যেটা আসে, এই দুটার সমন্বয়ই হচ্ছে সমাপনী মজুত পণ্য। এই জন্য সমাপনী মজুত পণ্য সাধারণত রেওয়া মিলে আসে না। তবে যখন রেওয়া মিলে সমন্বিত ক্রয় এই কথাটি থাকে তখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে, সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসে না। কারণ সমন্বিত ক্রয় সমন্বিত ক্রয় বের করা হয় প্রারম্ভিক মজুত পণ্য
প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বা সমাপনী মজুত পণ্য। সমন্বিত ক্রয় করার সময় সমাপনী মজুত পণ্যটা বাদ দেওয়া হয়। এই জন্যই সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে, তখন সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য আসে না। এরপরে সমাপনী মণিহারি, সেটিও রেওয়া মিলে আসে না। সমাপনী মণিহারি সেটিও সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মণিহারি এবং ক্রয়ের অংশবিশেষ হচ্ছে সমাপনী মণিহারি, যেটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। আমরা জানি যে রেওয়া মিলের উভয় দিক সাধারণত সমান হয় বা সমতা হলে আমরা হিসাবের গাণিতিক নির্ভুলতা পাই। তো অনেক ক্ষেত্রে ভালো করে দেখার পরেও যখন রেওয়া মিল মিলে না, তখন আমরা সাময়িক সময়ের জন্য অনিশ্চিত হিসাব ব্যবহার করে আমরা হিসাবের উভয় দিককে সমতাকরণ করি। তো যেদিকে কম সাধারণত সেই দিকে অনিশ্চিত হিসাব লিখেই টাকার পরিমাণটা লিখে আমরা হিসাবের সমতা আনি। তো যদি হিসাবের জের টানার সময় ক্রেডিট দিকের ব্যালেন্সটা কম হয় এবং সেক্ষেত্রে যদি রেওয়া মিলে মূলধন নামে কোনো আইটেম না থাকে বা মূলধন নামে কোনো হিসাব না থাকে, সেক্ষেত্রে আমরা ক্রেডিট দিকের এই কম টাকাকে আমরা মূলধন হিসাবে লিখে আমরা হিসাবের সমতা আনতে পারি। এরপরে আসো সম্ভাব্য দায়। সম্ভাব্য দায় সেটিও রেওয়া মিলে আসে না, অর্থাৎ যেটি এখনো স্বীকৃত কোনো লেনদেন নয় বা স্বীকৃত কোনো দায় নয়, এ জাতীয় লেনদেনও রেওয়া মিলে আসে না। এরপরে চলতি সম্পত্তির প্রারম্ভিক জের। চলতি সম্পত্তির প্রারম্ভিক জের সেটিও রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। যেমন হাতে নগদ, ব্যাংক জমা। হাতে নগদ এবং ব্যাংক জমা আমরা নগদান বইয়ের উদ্বৃত্তে নগদান বই নির্ণয় করার সময় এটি প্রথমেই দেওয়া হয়। নগদান বইয়ের উদ্বৃত্তে জের নিয়ে আমরা রেওয়া মিলটা প্রস্তুত করি, যার কারণে চলতি সম্পত্তির প্রারম্ভিক জের রেওয়া মিলে আসে না। মূলত এই আইটেমগুলোই রেওয়া মিলে আসে না। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে রেওয়া মিল কীভাবে প্রস্তুত করতে হবে, রেওয়া মিলের ডেবিট দিকে কোন কোন দফাগুলো যায় এবং ক্রেডিট দিকে কোন কোন দফাগুলো যায়। এরপরে আমরা হিসাব সমীকরণটা জানি। হিসাব সমীকরণ কি তোমরা জানো আশা করি। হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ও ই। এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায় এবং ও হচ্ছে ওনার্স ইকুইটি। ঠিক সম্পত্তিগুলো, যাবতীয় সম্পত্তিগুলো রেওয়া মিলের ডেবিট দিকে যায়, দায়গুলো রেওয়া মিলের ক্রেডিট দিকে যায় এবং অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব, সেটাও মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে এরকম উপাদানগুলো রেওয়া মিলের ডেবিট দিকে যায়। আশা করি তোমরা ডেবিট দিক এবং ক্রেডিট দিকে যে যে দফাগুলো যায় সেগুলো সম্পর্কে জেনেছ এবং কি কি বিষয়গুলো রেওয়া মিলে সাধারণত অন্তর্ভুক্ত হয় না সেটিও আমরা জানতে পেরেছি। আশা করি তোমরা রেওয়া মিল প্রস্তুত করতে পারবে। এবার আসো আমি আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, যদি কখনো তোমরা রেওয়া মিল প্রস্তুত করার সময় বিআর এরকম কোনো এন্ট্রি দেখতে পাও, তাহলে এটার মিনিং হচ্ছে বিল রিসিভেবল, অর্থাৎ এটাকে বলা হয় প্রাপ্য বিল। এরপরে যদি বিপি দেখো,
সেটা হচ্ছে বিলস পেয়েবল, অর্থাৎ এটা হচ্ছে প্রদেয় বিল। যদি কখনো ব্যাংক ওডি দেখো, তাহলে সেটা হচ্ছে ব্যাংক OBER, ওভার ড্রাফট। তাহলে প্রাপ্য বিল এটি রেওয়া বিলের কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। প্রদেয় বিল এটি রেওয়া বিলের ক্রেডিট দিকে যাবে। ব্যাংক ওভারড্রাফট যেটা হচ্ছে যে অর্থাৎ ব্যাংকে জমা যে টাকা আছে এর চেয়ে বেশি উত্তোলন করলে সেটাকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট, সেটি রেওয়া বিলের ক্রেডিট দিকে যাবে। এরপরে আসো ক্রয় খতিয়ানের জের। যদি কখনো লেখা থাকে ক্রয় খতিয়ানের জের অথবা প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, তাহলে এটাও কিন্তু দেনাদারকে পাওনাদারকে নির্দেশ করে, অর্থাৎ এটি রেওয়া মিলের ক্রেডিট দিকে যাবে। এরপরে বিক্রয় খতিয়ানের জের, বিক্রয় খতিয়ানের জের বা প্রাপ্য হিসাব, এটিও রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের এই আলোচনা থেকে রেওয়া মিল সম্পর্কে ধারণা পেয়েছো এবং তোমরা আশা করি আজকের আলোচনা থেকে তোমরা করতে পারবা। তো আজকে এই পর্যন্তই। আগামীতে আবার কোনো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।